1974 সালের 18 মে রাজস্থানের পোখরান কেঁপে উঠেছিল এক বিকট শব্দে। ভারত জানিয়েছিল একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ, কিন্তু বিশ্বজুড়ে শুরু হয়েছিল ফিসফিস। কী ছিল এর পেছনে আসল কারণ? শুধু কি শান্তিপূর্ণ উদ্দেশ্য, নাকি এর গভীরে লুকিয়েছিল আরও বড় কোনো কৌশল? পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের চাপ, আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষার আদম্য আকাঙ্ক্ষা, এই সব কিছুর মিশেলে ভারত হেঁটেছিল এক অনিশ্চয়তার পথে। কি ঘটেছিল সেই গোপন গবেষণাগারগুলোতে? কোন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বিজ্ঞানীরা? আর এই পারমাণবিক শক্তি অর্জন ভারতের ভবিষ্যৎকে কিভাবে বদলে দিয়েছে? আজ আমরা উন্মোচন করার চেষ্টা করব ভারতের পারমাণবিক যাত্রার পেছনে কিছু অধ্যায়, যা হয়তো ইতিহাস বইয়ের বাইরেও ইঙ্গিত দেয় অন্য কিছুর। দেখতে থাকুন, কারণ সত্য সবসময় ততটা সরল নয় যতটা মনে হয়। পারমাণবিক শক্তি এক বিধ্বংসী ক্ষমতা, যা অর্জন করতে বহু দেশ হেঁটেছে চরম গোপনীয়তার পথে। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানও এই অদৃশ্যে দৌড়ে নেমেছিল। তাদের গল্প শুধু রাজনৈতিক সিদ্ধান্তের নয়, এটি ছিল ছায়ার জগতের এক তীব্র লড়াই, যেখানে প্রতি মুহূর্তে ছিল ধরা পড়ার ভয়, ব্যর্থতার গ্লানি এবং আত্মত্যাগের নীরব ইতিহাস। ভারতের পরমাণু কর্মসূচি শুরু হয়েছিল ট্রম্বের অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, যা পরে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC নামে পরিচিত। বাইরে থেকে এটি একটি শান্তিপূর্ণ গবেষণা কেন্দ্র, কিন্তু ভিতরে চলছিল ভিন্ন প্রস্তুতি। প্লুটোনিয়াম পৃথককরণ প্লান্ট, এটি ছিল পারমাণবিক বোমার জন্য অপরিহার্য। কানাডা ও অন্যান্য দেশ থেকে শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে চুল্লি এবং প্রযুক্তি আনা হয়েছিল, কিন্তু এর ভেতরের নকশা এমনভাবে তৈরি করা হচ্ছিল যাতে তা অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে। এই বিজ্ঞানীরা কেবল গবেষক ছিলেন না, তারা ছিলেন গোপন প্রকল্পের প্রহরী। তাদের জীবন ছিল দ্বৈত, বাইরে সাধারণ নাগরিক, ভিতরে দেশের সবচেয়ে সংবেদনশীল কাজের অংশীদার। তাদের পরিবার জানত না তারা আসলে কি করছেন। নিরাপত্তা ছিল চরম, প্রতি মুহূর্তে নজর রাখা হতো কে কার সাথে কথা বলছে, কি লিখছে। পারমাণবিক বোমার জন্য দরকারি উন্নত সরঞ্জাম ও কাঁচামাল কেনা ছিল এক বিশাল চ্যালেঞ্জের। আন্তর্জাতিক বাজারে এগুলো উপর কড়া নজরদারি ছিল। ভারতও পাকিস্তানের মতো একটি ছায়া সংগ্রহ নেটওয়ার্ক তৈরি করে। তারা বিভিন্ন দেশে বিশ্বস্ত এজেন্ট ব্যবহার করত। ছোট ছোট যন্ত্রাংশ বিভিন্ন উৎস থেকে কেনা হতো, এরপর সেগুলো একত্রিত করা হতো ভারতে। তাদের মধ্যে তখনকার সময় এমনও কথোপকথন চলেছিল যে পার্টসগুলো রেডি, ডিস্ক স্পেন্সারগুলো হল্যান্ড থেকে এসেছে, ভাল্বগুলো জার্মানি থেকে, শিপমেন্ট হবে সিঙ্গাপুর হয়ে মুম্বাই। কাগজপত্র ঠিক আছে তো? কোনো ঝুঁকি নেওয়া যাবে না। গোয়েন্দা সংস্থাগুলো খুব সক্রিয়, প্রতিটা চাল সাবধানে দিতে হবে, দাম যা লাগে লাগুক। এই সংগ্রহ অভিযান ছিল এক নিরন্তর চোর পুলিশ খেলা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করত, কিন্তু নিশ্চিত প্রমাণ পাওয়া কঠিন ছিল। প্রতিটা চাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট ভুল পুরো পরিকল্পনা ফাঁস করে দিতে পারে। 1974 সালের পরীক্ষা প্রস্তুতি ছিল চরম গোপনীয়তার এক নিদর্শন। পোখরানের মরুভূমি বেছে নেওয়া হয়েছিল এর বিচ্ছিন্নতারও কারণে, কিন্তু মূল চ্যালেঞ্জ ছিল আমেরিকান বা অন্যান্য দেশের গোয়েন্দা স্যাটেলাইট ফাঁকি দেওয়া। দিনের বেলা কোনো কাজ হতো না, যা করা হতো রাতের অন্ধকারে। যন্ত্রপাতি লুকিয়ে রাখা হতো মাটির নিচে বা বালু দিয়ে ঢেকে। এমনকি পরীক্ষার জন্য গর্ত খোঁড়ার সময়ও মাটি সাবধানে সরিয়ে রাখা হতো। পরে তা দিয়ে গর্ত ভরাট করা হতো যাতে উপর থেকে দেখে মনে হয় না যে সেখানে কিছু ঘটেছে। বিজ্ঞানীরা সাধারণ পোশাকে কাজ করতেন, যাতে তাদের আসল পরিচয় বোঝা না যায়। পরীক্ষার ডিভাইসটি একত্রিত করার কাজটিও করা হয়েছিল চরম গোপনীয়তায়। 18 মে 1974 সালে যখন বিস্ফোরণটি ঘটে, ভারত সেটিকে শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বলে অভিহিত করে। বিশ্ব পুরোপুরি নিশ্চিত ছিল না এটি কতটা শক্তিশালী বা এটি অস্ত্রের জন্য কিনা। এই অস্পষ্টতা বজায় রাখা হয়েছিল কৌশলের অংশ। ভারত পারমাণবিক ক্লাব ভেঙে ঢুকলেও সরাসরি অস্ত্রধারী হিসেবে ঘোষিত হয়নি। 1974 সাল থেকে 1998 সাল পর্যন্ত দীর্ঘ নীরবতা ছিল, কিন্তু এই নীরবতা মানে নিষ্ক্রিয়তা নয়। ভেতরে ভেতরে কাজ চলছিল পুরোদমে। প্লুটোনিয়াম উৎপাদন বৃদ্ধি, ওয়ারহেড ছোট এবং হালকা করা যাতে তা ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
এসব অত্যাবশ্যকীয় কাজ চলতেই থাকে। ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে ভারতের মিসাইল প্রোগ্রামও দ্রুত এগিয়ে যায়, যা পারমাণবিক অস্ত্র বহনের জন্য অপরিহার্য বাহক হিসেবে তৈরি হয়। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ভারত এনপিটি বা সিটিবিটি স্বাক্ষর করেননি। এটি তাদের গোপনীয়তা এবং কর্মসূচির স্বাধীনতা বজায় রাখতে সাহায্য করে। এই সময়কাল ভারতের পারমাণবিক কর্মসূচি একটি পরিণত রূপ নেয়। 1998 সালে ভারত যখন আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, তখন আন্তর্জাতিক নজরদারি অনেক গুণ বেশি ছিল। আমেরিকান স্যাটেলাইট টেকনোলজি এতটাই উন্নত ছিল যে দিনের বেলায় কাজ করা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা এবং সামরিক প্রকৌশলীরা দিনের বেলায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেন। এমনকি তার বা কেবলগুলো মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হতো। যে গর্তগুলোতে ডিভাইস বসানো হবে সেগুলো ঢাকার জন্য মরুভূমির বালু ব্যবহার করা হতো, যা আসলে পরিবেশের সাথে মিশে যায়। হাতে কলমে কাজ করা হতো বেশি, যাতে যন্ত্রপাতি আনাগোনা ধরা না পড়ে। একাধিক পরীক্ষা একসাথে করার পরিকল্পনা করা হয়, যাতে একটি সুযোগই সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। 1998 সালের 11 ও 13 মে মোট 5টি পরীক্ষা চালানো হয়। বিশ্বকে চমক দিয়ে ভারত নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এই পরীক্ষাগুলো ছিল দীর্ঘ 2 শতকের গোপন সাধনা এবং চরম কৌশলের ফসল। তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থাগুলোর চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছিল। ভারতের পারমাণবিক অস্ত্রে অর্জনের এই দীর্ঘ যাত্রা ছিল প্রযুক্তির দক্ষতা, রাজনৈতিক সাহস এবং চরম গোপনীয়তার একটি জটিল জাল। হোমিও ভাবার স্বপ্ন থেকে পোখরানের ভূগর্ভের কম্পন পর্যন্ত প্রতিটা ধাপ ছিল ঝুঁকি আর অনিশ্চয়তার। এটি কেবল একটি দেশের সামরিক সক্ষমতা অর্জনের গল্প নয়, এটি হলো চরম চাপের মুখে দাঁড়িয়ে অদৃশ্যভাবে লক্ষ্য পূরণের এক গভীর এবং গোপন ইতিহাস, যার অনেক অধ্যায় হয়তো আজও সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি। এই ছিল ভারতের পারমাণবিক যাত্রার পেছনে কিছু দিক নিয়ে আমাদের বিশ্লেষণ। এই বিষয়ে আপনার কি মতামত? ভারতের পারমাণবিক শক্তি অর্জন কি সঠিক সিদ্ধান্ত ছিল? নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার ভাবনা কি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং এমন আরও গভীর বিষয় নিয়ে আলোচনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা অন্য কোনো রহস্য বা ঐতিহাসিক ঘটনার গভীর যাওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং জানতে থাকুন। ধন্যবাদ।